আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে মার্কিন নৌ কমান্ডের আত্মচিৎকার, ইরান থেকে বাঁচতে আকুতি। আজকে আপনারা দেখেছেন কিনা জানি না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। তিনি এটিও বলেছেন যে এখন পর্যন্ত যুদ্ধের যে সাফল্য তাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এগিয়ে রাখতে হবে। তিনি দাবি করেছেন যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সব ঘাঁটি এখন মাটির সঙ্গে মিশে গেছে, ছিন্ন ভিন্ন। কিন্তু তারা নতুন নতুন তাৎক্ষণিক ঘাঁটি তৈরি করে সেই ঘাঁটিগুলো থেকে ইরানের উপর ক্ষেপণাস্ত্র ছুটছে, যুদ্ধ বিমান দিয়ে বোমা ছুটছে, নানা ধরনের অপকর্ম করছে। এটা হলো আব্বাস আরাকচির বিবৃতি। প্রিয় দর্শক, আজকে মার্কিন নৌবাহিনীর কমান্ডার তিনি আত্মচিৎকার করেছেন। তিনি পেন্টাগনকে সতর্কতা দিয়েছেন যে আমাদের সামনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি তার কথা বলছে। তো চলুন আমরা একটু ভেতরের খবর জেনে নিতে চাই যে কি বললেন মার্কিন নৌ কমান্ডার। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অব্যাহতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করছিল গত সপ্তাহে। কিন্তু এবার আক্রমণের সেই ধার কমে গেছে। এবার কি হয়েছে? এবার কিন্তু যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিতে হচ্ছে সৌদি আরবের। এখানেই আসলে বড় প্রশ্ন লুকিয়ে আছে যে আসলে কি হতে যাচ্ছে? তো মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান পেন্টাগনকে দেয়া এক লিখিত সতর্ক বার্তায় জানিয়েছেন তার বহরে যদি আরো একটি নেভি ডিস্ট্রয়ার মানে যুদ্ধজাহাজ যোগ না করা হয়, তবে তাকে এক কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হবে। হয় ইসরায়েলকে সুরক্ষা দিতে হবে, না হয় যুক্তরাষ্ট্রের মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে হবে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে একাধিক অজ্ঞাত পরিচয় কর্মকর্তার বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। ইউরোপীয় কমান্ড মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করে থাকে। ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন নৌযানের মূল কাজ হলো ইরান এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আঘাত হানার আগেই তা গুলি করে ভূপাতিত করা। মানে ইসরায়েলকে রক্ষা করার জন্য মার্কিন নৌবাহিনীর এই কমান্ড সেখানে উপস্থিত থাকে। তো এই কমান্ডের যিনি প্রধান তিনিই কিন্তু এই বক্তব্যটি দিয়েছেন। প্রতিবেদন অনুসারে স্পেনের রোটায় ঘাঁটি গেড়ে থাকা ইউরোপীয় কমান্ডের ৫টি ডেস্ট্রয়ারের মধ্যে ২টি গত শুক্রবার পর্যন্ত ভূমধ্যসাগরে মোতায়েন ছিল। অন্যদিকে এই ইউরোপীয় কমান্ডের উপরই ন্যাটোভুক্ত ভূখণ্ডে রাশিয়ার সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকানো এবং রুশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করার গুরুদায়িত্ব অর্পিত। রাশিয়ার এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রয়েছে। ওয়াশিংটন পোস্ট জানায় এই বিষয়ের উপর পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইউরোপীয় কমান্ড মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি এবং ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কোনো মুখপাত্রের সাথেও এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখন এই যে মার্কিন নৌবাহিনীর কমান্ডার তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমাদের হাতে নেভি ডিস্ট্রয়ারের সংখ্যা খুব বেশি নেই। আমাদের হাতে যা আছে তা দিয়ে কেবলমাত্র আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করা যাবে। কিন্তু আমরা যেহেতু ইসরায়েলের প্রতিরক্ষারও দায়িত্ব নিয়েছি, সুতরাং এই বিষয়ে আমাদের সামনে আসলে ভয়াবহ পরিস্থিতি আ উপস্থিত হতে পারে। তো আমরা কিন্তু এর আগে পেন্টাগনের আরো বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছি যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র সংকটে রয়েছে। বিশেষ করে ইন্টারসেপ্টর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ এগুলোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভয়াবহ সংকটের মধ্যে আছে। পেন্টাগনের বিভিন্ন সূত্র বলছে যে আগামী ১ মাস নিরবচ্ছিন্নভাবে যুদ্ধ করার সক্ষমতা তাদের নেই। এখন যদি ৬ মাস সময় পাওয়া যায় তাহলে এই ঘাটতি কিছুটা হলেও পূরণ করা যাবে। কিন্তু এই মুহূর্তে এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ করার একেবারেই সামর্থ্য যে নেই এটা নিশ্চিত করেছে পেন্টাগন। তো দেখুন, গত ২০ দিনে ইরান প্রত্যাঘাত করেই যাচ্ছে একের পর এক। মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সহযোগিতা নিয়েছে কুয়েত, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতও যৌথভাবে
নানা ধরনের সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা করবার জন্য। যদিও এই প্রথম প্রকাশ্যে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরাকে হামলা করল। এর আগে জর্ডান, কুয়েত, আরো বেশ কটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সহযোগিতা করেছে, কিন্তু সেগুলো অপ্রকাশ্য ছিল। এখন সৌদি আরব প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে হামলায় মদদ দিয়ে খুব একটা লাভ কি করতে পারলো? ইরানকে কি গুড়িয়ে দিতে পারলো? ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করে দিতে পেরেছে? ইরানের কেশম দ্বীপ থেকে শুরু করে অন্যান্য দ্বীপে যেসব গোপন সুড়ঙ্গে হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে, তার কি টিকিটিও স্পর্শ করতে পেরেছে? না, পারেনি। তাহলে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলায় অংশ নিয়ে ক্ষতির মুখে কি পড়ল না? আপনারা জানেন যে ১৪টি রাষ্ট্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে সৌদি আরব ইয়েমেনের হুথি বাহিনীর হাত থেকে রক্ষার জন্য একটা জোট করেছে। সেই জোটে বাংলাদেশও যোগ দিয়েছে। মানে গরিবের ঘোড়ারোগ বা গরিবের ঘি খাওয়ার মতো অবস্থা আরকি। তো বাংলাদেশ মধ্যম পন্থার অবস্থা নিতে পারত। কিন্তু কাকে সন্তোষ বা সন্তুষ্টি করবার জন্যে, কাকে আ নিজের স্বার্থে ব্যবহার করবার জন্য বাংলাদেশ এই সিদ্ধান্ত নিল আসলে বুঝে আসছে না। কার সন্তুষ্টি এখানে রয়েছে? সৌদি আরবের সন্তুষ্টি? বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে একজন কর্মকর্তা নাম প্রকাশে তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন। বলেছেন যে, যেহেতু সৌদি আরবে আমাদের বিপুল সংখ্যক ভাই বোনেরা কাজ করে, বিপুল রেমিটেন্স আসে সেখান থেকে। সুতরাং তাদের অনুরোধ ছিল এই একটা জোটে অংশ নেবার জন্যে। কিন্তু এই জোটে অংশ নেবার পর ইরান কি আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে? ইরান কি ক্ষুব্ধ হবে না? ইতিমধ্যে ইরান বাংলাদেশের পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো জানাচ্ছে। এর আগেও আমাদের জাহাজ হরমুজ প্রণালীর চারপাশে আটকা ছিল। কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। গত কয়েক মাস ধরে সেই অচল অবস্থা আ কিছুদিন আগে নিরসন হয়েছে। তো ইরান এক্ষেত্রে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সহযোগিতা করেছে। কিন্তু বাংলাদেশ এখন যেভাবে সৌদি জোটে গিয়ে নাম লেখালো, এতে ইরানের সঙ্গে শেষ পর্যন্ত যে সম্পর্ক টিকছে না, এটা তো স্পষ্ট করেই বলা যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আমরা প্রবেশ করলাম। এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে সেটা আরো স্পষ্ট করতে হবে আমাদের পররাষ্ট্র দফতরকে। দেখুন, মার্কিন নৌ কমান্ডের একটি উদাহরণ আপনাদেরকে দিলাম। কিন্তু শুধু নৌ কমান্ড না, আমরা যদি আ আরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর কমান্ডারদের অবস্থা বলি, তারা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। যদি জর্ডানের কথা বলি, জর্ডানে ১১ থেকে ১৫ টি ঘাঁটি ছিল। সেই ঘাঁটির প্রায় প্রত্যেকটি এখন অচল অবস্থায় পড়ে আছে। কুয়েতের কথা যদি বলি, কুয়েতের প্রায় ডজন খানেক ঘাঁটি মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে এবং সেই ঘাঁটিগুলো থেকে এখন আর যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারছে না। শুধু কুয়েতের মার্কিন ঘাঁটি নয়, বরং কুয়েত সরকারের অনেকগুলো সরকারি প্রতিষ্ঠানও আক্রান্ত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। ফলে কুয়েত বাধ্য হয়েই ঘোষণা দিয়েছে যে আমরা আর স্থল, জল এবং আকাশপথ মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেব না। সংযুক্ত আরব আমিরাতে কিন্তু হামলা হয়নি। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। কেন হয়নি? কারণ আরব আমিরাত পেট্রো-ডলার দিচ্ছে ইরানকে। তো যাই হোক, এর মধ্যে মরার উপর খড়ার ঘা হিসেবে হুথিরা এসে উপস্থিত হয়েছে। হুথি এখন মরণপণ লড়াইয়ে নেমে পড়েছে। তাদের লড়াই শুধুমাত্র লোহিত সাগর বা ভূমধ্য সাগরে না, বরং সৌদি আরবের ভূখণ্ডকে ঘিরেও। তো শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে? আব্বাস আরাগচির কথাই কি সত্য হিসেবে আমরা দেখতে পাবো? যে শেষ পর্যন্ত সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েও বিজয় ছেনা আনতে পারল না। বিজয় অর্জন করতে পারল না। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র তো আগেই ডুবে গিয়েছিল, এখন সৌদি আরবকে নিয়েও ডুবলো। তো এই পরিণতিই কি আসলে অপেক্ষা করছে কিনা? আমি কিছু চিত্র দেখাচ্ছি আপনাদের। দেখুন যে এই মুহূর্তে আসলে কি অবস্থা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কি অবস্থা তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে। এই যে একটি তেল শোধনাগারে হামলা করেছে ইরান। যদিও এটাকে মিস ফায়ার বলছেন বা এটা ইরান হামলা করেনি বলে দাবি করা হচ্ছে। ইরানের হামলায় ইসরায়েলের পরিণতি দেখুন। কুয়েতের একটি মার্কিন ঘাঁটিতে হামলা করার পর কি অবস্থা? এরপর এটি হচ্ছে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দৃশ্যপট। তো এগুলো দেখে এটাই উপলব্ধি হচ্ছে যে ইরানকে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো পরিকল্পিতভাবে বিজয়ের দিকে ঠেলে দিয়েছে। এতদিন তো সৌদি আরব, কুয়েত, কাতার বলতে পারত যে না, আমরা তো আসলে ইরানের বিরুদ্ধে যাইনি। এখন তো স্পষ্টভাবেই ইরানের বিরুদ্ধে তারা গেল। গিয়ে
সফল তো হতে পারছে না, বরং পর্যুদস্ত হচ্ছে। তাদের যুদ্ধ বিমানগুলো একের পর এক ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে। তাদের নৌজাহাজগুলো একের পর এক ধ্বংস হচ্ছে। বাব আল মানদেব প্রণালীতে হুথিরা চমক দেখাচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে একটি জাহাজও এখন আর স্বাভাবিকভাবে চলতে পারছে না। আজকের ঘটনা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন কোনো বাণিজ্যিক জাহাজে তেহরান হামলা না করে। তো ওই একটা দৃশ্য দেখলাম, একটা ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে। তো সেখানে আব্বাস আরাকচি হাসছিলেন। আর এস জয়শঙ্কর খুব আকুতি মিনতি করে তার সঙ্গে কথা বলছিলেন। কারণ আব্বাস আরাকচি জানেন যে ইরানের নীতি ইরানই আ প্রয়োগ করবে। এক্ষেত্রে কারো অনুরোধ তারা ধর্তব্যে নেবে না। আর ভারতের অনুরোধ এখন ইরান সেটাকে গুরুত্ব দেবে? প্রশ্নই ওঠে না। যে ভারতের বিজেপি সরকার স্পষ্টভাবেই ইসরায়েলকে মদদ দিচ্ছে। দর্শক আপনাদের মতামত জানতে চাই। অবশ্যই আপনারা মতামত জানাবেন। তবে একটি ঘোষণা দিয়ে শেষ করতে চাই। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটি আমার একটি উপন্যাস। আপনার স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে এটি সংগ্রহ করলে আমি অনুপ্রাণিত হব। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।